আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যে অভিশাপের ভয়ে আতঙ্কি ইহুদিরা 2028 সালের মধ্যে নিশ্চিতভাবে ধ্বংস হবে ইসরায়েল। উত্তেজনার মধ্যেই আরো জোরদার যুদ্ধ প্রস্তুতি। ইরান জুড়ে আরো ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি স্থাপন করেছে তেহরান। ওমানে প্রথম দফা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সমাপ্ত। আগামী সপ্তাহে ফের বৈঠক, সবশেষ যা জানা গেল। বাংলাদেশিদের নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর খবর ইসরায়েলের মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার মার্চ ফর গাজা খবর ফলাও করে প্রচার। ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। ইসরায়েলকে পরাজিত করে ঘরে ফেরার অঙ্গীকার ইয়েমেন সহ বিভিন্ন মুসলিম দেশের বিক্ষোভকারীদের। হামাস বড় হামলায় ইসরায়েলে আতঙ্কিত, নেতানিয়াহুর সঙ্গে কোনো আপোষ নয়। ফের হত্যা চেষ্টা, প্রাণে বাঁচলেন ট্রাম্প, ইলন মাস্ক, গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মারাত্মক এক অভিশাপের ভয়ে আতঙ্কে ইহুদিরা। 2028 সালের মধ্যেই নিশ্চিতভাবে ধ্বংস হবে ইসরায়েল। সেই হিসাবে দখলদার এই রাষ্ট্রের সর্বোচ্চ বয়স আর মাত্র 2.5 থেকে 3 বছর। গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিদের ধর্মীয় শাস্ত্র তালমুদ এর একটি ভবিষ্যৎবাণী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না এবং তা ভেঙে যাবে। এটি বাইরের কোনো শক্তির কারণে নয়, বরং নিজেদের মধ্যে জাতিগত ও উপজাতিগত কোন্দলের কারণে হবে। ইসরায়েলে ইতিমধ্যে সেই অভিশাপের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। তালমুদে এই ভবিষ্যৎবাণীটি লানাতুল আকদিস সামিন বা 8ম দশকের অভিশাপ নামে পরিচিত। ইতিহাসে দেখা গেছে গত 2000 বছরে প্রতিষ্ঠিত বেশিরভাগ ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। কিং ডেভিড ও হাসমোনিয়ান রাজত্ব দুটি 80 বছরের সামান্য বেশি স্থায়ী হলেও তাদেরও ভাঙন ধরেছিল ঠিক 80 বছরের মাথায়। বর্তমানে আধুনিক ইসরায়েলের বয়স এখন 76 বছর। 2028 সালে 80 বছর পূর্ণ হবে। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী 2-3 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যেতে পারে। এই আশঙ্কায় ইসরায়েলের অনেক নাগরিক ও নেতার মধ্যে বিরাজ করছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গত বছর এক নিবন্ধে লিখেছিলেন, ইহুদিদের গোটা ইতিহাসে দুটি ছাড়া 80 বছরের বেশি স্থায়িত্বকালের কোন রাষ্ট্র ইহুদিদের ছিল না। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নির্বাচনী প্রচারণায় এই ভবিষ্যৎবাণীকে অঙ্গীকার করে বলেছেন একমাত্র তাদের নেতৃত্বেই ইসরায়েল এই অভিশাপ থেকে মুক্তি পাবে। বিশ্লেষকরা মনে করছেন গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও আক্রমণাত্মক মনোভাব এই অভিশাপের ভয় থেকেই উদ্ভূত। তারা মনে করছেন ইসরায়েল নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনের কারণে তাদের পতন অনিবার্য। অভিশপ্ত এই জাতি নিজেরাই হানাহানির মাধ্যমে ধ্বংস হবে। ইতিমধ্যে দখলদার রাষ্ট্রটির মধ্যে নিজে নিজেই ধ্বংস হওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে ইসরায়েলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। তিনি বলেন, আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে গৃহযুদ্ধের কাছাকাছি। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরের জেরে 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বরখাস্ত হওয়া 1000 রিজার্ভ সেনাকে আবার সমর্থন জানিয়েছে 250 জনের বেশি অভিজাত গোয়েন্দা সদস্য। এই নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব কারণে ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ উত্তেজনা এবং গভীর বিভাজন তৈরি হয়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেজে প্রকাশিত এক নিবন্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, নেতানিয়াহুর লালিত সমর্থিত সংগঠিত একদল গুন্ডা ইসরায়েলের সুপ্রিম কোর্টের উপর আক্রমণ করেছে, যা এই দেশের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে দুর্বল করার পরিকল্পনা
পরিকল্পনা। ওলমার্ট আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর সুপরিকল্পিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। ওলমার্ট বলেছেন, ইসরায়েল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তার কথাই, আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে গৃহযুদ্ধের কাছাকাছি। ইসরায়েলের অভ্যন্তরীণ ক্রমবর্ধমান এত সব উত্তেজনা, সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভাজন, জাতিগত ও উপজাতিগত কোন্দল, ক্ষমতা দখলের নানামুখী লড়াই, ইহুদিদের ধর্মীয় শাস্ত্র তালমুদ এর সেই অভিশাপের সত্য হবার স্পষ্ট প্রমাণ বহন করছে। 2028 সালে 80 বছর পূর্ণ হবার মাধ্যমে নিশ্চিতভাবে ধ্বংস হবে ইসরায়েল। উত্তেজনার মধ্যেই আরো জোরদার যুদ্ধ প্রস্তুতি। ইরান জুড়ে আরো ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি স্থাপন করেছে তেহরান। দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি জানান, দেশ জুড়ে আরো ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। তেহরানে এক উচ্চ পর্যায়ের সেনা বৈঠকে এই ঘোষণা দেন তিনি। জেনারেল হেইদারি জানান, ইতোমধ্যেই ইরানের বিভিন্ন অংশে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় একাধিক ড্রোন ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি ড্রোন ও মাইক্রো এয়ার ভেহিকলকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য অতুলনীয় এবং প্রভাবশালী অস্ত্র হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি বিভিন্ন ধরনের উন্নত ড্রোন সফলভাবে তৈরি করেছে এবং বর্তমানে এমন কিছু ড্রোন নির্মাণে ব্যস্ত যা সেনাবাহিনীর বিভিন্ন অপারেশনাল চাহিদা পূরণে সক্ষম হবে। এর আগে 2022 সালের জুলাই মাসে জেনারেল হেইদারি ড্রোন চালিত নতুন সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তিনি জানান, সেনাবাহিনীর ড্রোন বেস 313A এখন ক্রুজ ড্রোন এবং হেইদার ড্রোন সহ উন্নত ইউএভি রয়েছে। ইতিমধ্যে 5টি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। দীর্ঘ দশকের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র ওমানের সরাসরি ও পরোক্ষভাবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। শনিবার ওমানের রাজধানী মাস্কটের উপকণ্ঠে এই আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়, যা প্রায় 2.5 ঘন্টা স্থায়ী হয়। আলোচনার পর দুই পক্ষই জানায়, আগামী 19 এপ্রিল আবারও বৈঠক হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন। তিনি জানান, আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র 4 দফা বার্তা বিনিময় করেছে ওমানের মধ্যস্থতায়। আলোচনা শেষে আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ কিছু সময়ের জন্য সরাসরি কথা বলেন, যা দুই দেশের মধ্যে বিরল এক মুহূর্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমাদের লক্ষ্য খুব পরিষ্কার, জাতীয় স্বার্থ রক্ষা করা, আলোচনা কূটনীতিকে একটা সৎ সুযোগ দেওয়া। তিনি জানান, আলোচনা মূলত পরমাণু ইস্যু ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে কেন্দ্রীভূত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে আলোচনার সময় উইটকফ বলেছেন, আমাদের অবস্থান হলো আপনাদের পরমাণু কর্মসূচির অবসান চাই, তবে প্রয়োজনে আপোষের পথও খোলা। আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমা এবং নিষেধাজ্ঞা শিথিলকরণ। এদিকে বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি গুরুত্ব পেয়েছে আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এমনকি ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে এই প্রতিবাদ সমাবেশের খবর। এপি আনাদুলুর মতো বিভিন্ন বার্তা সংস্থাও প্রচার করেছে আলোচিত এই কর্মসূচির বিভিন্ন ভিডিও। মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে জুতা পেটা করার ঘটনাটি উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমেও। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ছবিতেও আঘাত করা হয়। গাজায় প্রায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিশ্ব। তারই অংশ হিসেবে শনিবার রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বিশাল এই বিক্ষোভ কর্মসূচি, যেখানে অংশ নেন সব ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ। আলোচিত এই কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আল জাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথাও উঠে এসেছে এসব প্রতিবেদনে। এর পাশাপাশি আরব নিউজ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচির সংবাদ। প্রতিবেদনে এই কর্মসূচিকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও এপি ও আনাদুলুর মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো গুরুত্বের সাথে প্রচার করেছে মার্চ ফর গাজা কর্মসূচির বিভিন্ন তথ্য ও ভিডিও।
ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। ইসরায়েলকে পরাজিত করে ঘরে ফেরার অঙ্গীকার ইয়েমেন সহ বিভিন্ন মুসলিম দেশের বিক্ষোভকারীদের। গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ইতোমধ্যে বেশ কিছু দেশের মুসলিম সম্প্রদায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শনিবার গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনের স্থানীয় সময়ে গত শুক্রবার 11 এপ্রিল রাজপথে নেমেছিল লাখো জনতার ঢল। দেশটির রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এছাড়া অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। স্থানীয় এক বিক্ষোভকারী জানান, গাজার বাসিন্দাদের সঙ্গে একত্রতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটব না। ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের সে বার্তা দিতে চাই। ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে উল্লেখ করে অন্য বিক্ষোভকারী বলেন, যুক্তরাষ্ট্র যতই বোমা বর্ষণ করুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। জায়নবাদী এবং মার্কিনীদের পরাজিত না করে আমরা ঘরে ফিরব না। ইয়েমেন ছাড়াও গতকাল বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরে। এই সময় প্রতীকীর লাশ বহন করে ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা প্রকাশ করে বিক্ষোভকারীরা। অবরুদ্ধ উপত্যকা মুক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াতে ইসলামী পাকিস্তান। এছাড়া প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার শহর মিসরাতাতেও। সেখানেও যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। হামাস বড় হামলায় ইসরায়েলে আতঙ্কিত, নেতানিয়াহুর সঙ্গে কোনো আপোষ নয়। ইসরায়েলে এক ব্যারেজ রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। তারা বলেছে, ইসরায়েলের নির ইতজাক এলাকায় রাজুম নামের স্বল্প পাল্লার 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর আগে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে ছোড়া কয়েকটি রকেট তারা প্রতিহত করেছে। কয়েকদিন আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে 10টি রকেট হামলা চালিয়েছিল হামাস। এদিকে গাজা বেসামরিক লক্ষ্য বস্তুগুলোই প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলি হামলা। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলাই নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলায় প্রায় 224টি ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা সামদাসানি এই বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। ইউটিউবে পোস্ট করা মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্ক এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি দেয় পেনসিলভেনিয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের মালিক গুগল তারা মঙ্গলবার এফবিআইকে এই হত্যার হুমকি পূর্ণ মন্তব্যগুলো সম্পর্কে সতর্ক করে। মন্তব্যগুলো পোস্ট করেছিল মিস্টার সাটান ইউজার নামে ব্যবহারকারী এক ব্যক্তি, যাকে কর্তৃপক্ষ পরে শন মর্নপার হিসেবে শনাক্ত করে। পেনসিলভেনিয়ার বাটলারের বাসিন্দা এই 32 বছর বয়সী ব্যক্তিকে গত বুধবার গ্রেফতার করা হয় এবং ফেডারেল কর্মকর্তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা বা প্রতিশোধ নেওয়ায় 4টি অভিযোগে অভিযুক্ত করা হয়। আদালতের নথি অনুযায়ী মিস্টার মনপার 4 মার্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ভাষণের লাইভ স্ট্রিমে নিজে মন্তব্যে লিখেছিলেন, আমি নিজেই তাকে হত্যা করব। অভিযোগপত্র অনুযায়ী 17 ফেব্রুয়ারি অন্য একটি ইউটিউব ভিডিওর মন্তব্যে মিস্টার মনপার লিখেছিলেন, না, আমাদের শুধু মানুষ মারতে শুরু করতে হবে। ট্রাম্প, ইলন মাস্ক কর্তৃক নিযুক্ত সব সংস্থার প্রধান এবং যারা বাধা দেবে তাদের সবাইকে। 26 ফেব্রুয়ারি তিনি আরো লিখেছিলেন যে তিনি কয়েকটি বন্দুক কিনেছেন এবং ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে গুলি জমা করছেন, এমতাবস্থায় একটি ম্যাস শুটিং করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মনপারের বাসস্থান পেনসিলভেনিয়ার বাটলারে সেই স্থান যেখানে গত 13 জুলাই এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর হামলা চালানো হয়েছিল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যে অভিশাপের ভয়ে আতঙ্কে ইহুদিরা 2028 সালের মধ্যে নিশ্চিতভাবে ধ্বংস হবে ইসরায়েল। উত্তেজনার মধ্যেই আরো জোরদার যুদ্ধ প্রস্তুতি, ইরান জুড়ে আরো ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি স্থাপন করেছে তেহরান।
ওমানে প্রথম দফা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সমাপ্ত। আগামী সপ্তাহে ফের বৈঠক, সবশেষ যা জানা গেল। বাংলাদেশিদের নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর খবর ইসরায়েলের মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার মার্চ ফর গাজা খবর ফলাও করে প্রচার। ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। ইসরায়েলকে পরাজিত করে ঘরে ফেরার অঙ্গীকার ইয়েমেন সহ বিভিন্ন মুসলিম দেশের বিক্ষোভকারীদের। হামাস বড় হামলায় ইসরায়েলে আতঙ্কিত, নেতানিয়াহুর সঙ্গে কোনো আপোষ নয়। ফের হত্যা চেষ্টা, প্রাণে বাঁচলেন ট্রাম্প, ইলন মাস্ক, গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।